গ্রিন টিভিতে স্বাগতম প্রশ্নোত্তর অনুষ্ঠানে। আজকে আমরা বাংলাদেশ পর্যটন শিল্পের মহাব্যবস্থাপক ওনার সঙ্গে কথা বলবো। উনি জিয়াউল হক হাওলাদার। প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিই আমাদের অতিথিকে। জি, আমি মোহাম্মদ জিয়াউল হক হাওলাদার, মহাব্যবস্থাপক পরিকল্পনা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। ভালো আছেন নিশ্চয়ই? জি, ভালো আছি। আমরা একটু সমকালেই আসতে চাই, সমকালের প্রসঙ্গেই যদি শুরু করি। আধুনিক সুবিধাগুলো আসলে আমরা পর্যটন ক্ষেত্রে কি পাচ্ছি, মানে সব দেশের জনগণের ক্ষেত্রেই, আমাদের দেশ এবং বাইরে? জি, আধুনিক কালের পর্যটন সুবিধাদি আসলে বলতে গেলে ইটস এভার চেঞ্জিং, পরিবর্তন হচ্ছে। কারণ দ্য টেস্ট অ্যান্ড ট্রেন্ড অফ ট্যুরিস্ট আর এভার চেঞ্জিং। কারণ আজকে ট্যুরিস্ট যেটা পছন্দ করে, আগামীকাল সেটা পছন্দ করে না, সে আরও নতুনত্ব কিছু চায়। কারণ এটাই মানুষের সহজাত নেশা। সে ঘুরতে পছন্দ করে, নতুন নতুন ডেস্টিনেশন খোঁজে, নতুন নতুন সুবিধাদি চায়, নতুন নতুন বিভিন্ন বিনোদন এগুলি চায়। এটাই মানুষের সহজাত প্রবৃত্তি। আমি যদি বলি যে সেই 4th 5th সেঞ্চুরি বিসিতে গ্রিক এবং রোমান সভ্যতা কিন্তু পর্যটন কর্মকাণ্ড ছিল ডিফারেন্ট ফর্মে। সেই ধারাবাহিকতা বজায় রেখে 17 বছর পার হয়ে আধুনিক পর্যটন শিল্প ধরেন 1950-এর পর থেকে এসেছে এবং বাংলাদেশে পর্যটন শিল্প অনেক চড়ে উতরে পার হয়ে জায়গায় এসেছে। প্রতিদিনেই আমাদের পর্যটনদের বিভিন্ন যে ফিডব্যাক এবং যে পর্যটকদের রিভিউ পাচ্ছি, তারা হলো যে আজকে যে ডেস্টিনেশন তারা গিয়েছে সেই ডেস্টিনেশনে আর কি ভ্যালু অ্যাড করছি আমরা। ধরেন কোনো ট্যুরিস্ট প্রাকৃতিক বৈচিত্র্য, আমাদের বাংলাদেশের যে প্রকৃতিময় যে অপার সৌন্দর্য সেগুলো পছন্দ করে, কক্সবাজার, কুয়াকাটা, আবার কেউ ধরেন আর্কিওলজিক্যাল সাইট পছন্দ করে। সেই অনুযায়ী কিন্তু আমাদের সেই ডেস্টিনেশনগুলোতে অ্যাজ পার দেয়ার ইকোসিস্টেম এবং সেই প্রোডাক্টের যে বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের সেখানে অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, তার সিকিউরিটি, এইসব কিছু আমরা সুবিধা দিয়ে তৈরি করছি। আচ্ছা, তার অর্থাৎ অনেকগুলো সেক্টরে আসছে। অর্থাৎ এটাকে আমরা এও বলতে পারি যে আপনি মহাব্যবস্থাপক হিসেবে আপনার পরিকল্পনাও এগুলো, রাইট। একই সঙ্গে আমরা যেটা বুঝতে পারলাম। বিষয় হলো যে পর্যটনের বেসিক এলিমেন্ট হলো বেসিক 4টা: অ্যাট্রাকশন, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, ফুড অ্যান্ড বেভারেজ। অর্থাৎ একজন টুরিস্ট প্রথমে আকৃষ্ট তার ওই দেশের অ্যাট্রাকশন কি আছে, সে অ্যাট্রাকশন দ্বারা। তারপরে সে অ্যাট্রাকশনে যেতে তার কি দরকার, ট্রান্সপোর্টেশন। সে ট্রান্সপোর্টের আন্ডারে ধরেন আপনার এভিয়েশন, ওয়াটার ট্রান্সপোর্টেশন, বিভিন্ন ক্রুজ, তারপর ল্যান্ড, ওয়াটার সার্ফেস, ডিফারেন্ট আপনার ট্রান্সপোর্টেশনের প্রয়োজন হয়। সেখানে হাজার হাজার লোক কাজ করে, অনেকগুলো সেগমেন্ট। তারপরে সে আসার পরে তার দরকার অ্যাকোমোডেশন। সেখানে আমাদের হোটেল, মোটেল, বোটেল, অ্যাপার্টেল, হাইউইড, ফার্ম হাউস, ডিফারেন্ট সর্ট অফ হোমস্টে অ্যাকোমোডেশন দিতে হয়, মানে আবাসন দিতে হয়। তারপর তাকে খাবার দিতে হয়, ফুড অ্যান্ড বেভারেজ। এইটা একটা বিশাল ইন্ডাস্ট্রি। আমাদের ট্রেডিশনাল ফুড, কন্টিনেন্টাল ফুড, আমেরিকান ফুড, আবার বেভারেজে ধরেন আমাদের ট্রেডিশনাল বেভারেজ, অ্যালকোহলিক বেভারেজ, নন অ্যালকোহলিক বেভারেজ, ডিফারেন্ট। তো এটা হিউজ $multi-million কর্মযজ্ঞ। আচ্ছা, তাহলে প্রসঙ্গটা আমাদের জিডিপিতে চলে আসছে। Exactly. আপনি যেটা বললেন, তাহলে আমাদের এই জিডিপির অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থাটা আসলে কেমন, এটা যদি আপনি বলতেন। যে আমাদের যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানে আমাদের জিডিপিতে এখন মাত্র 3%, 3% আমাদের টোটাল জিডিপিতে অবদান রাখছে। তবে করোনার আগে একটু বেশি ছিল, 4% মতো ডিরেক্ট ইনডিরেক্ট আর কি। এবং আমাদের প্রায় 23 লক্ষ লোক এর সাথে জড়িত। এটা ডিরেক্ট এবং ইনডিরেক্ট আরও বেশি, 40-45 লাখের বেশি। এটা মোটামুটি একটা ভালো ইন্ডাস্ট্রি, 40-45 লক্ষ লোকের যে কর্মসংস্থান এবং বিভিন্ন এইজের বিভিন্ন আপনার সেগমেন্টে এবং নারী পুরুষ উভয় কিন্তু এখানে কাজ করছে। এমনকি তরুণ সমাজও খুব সম্পৃক্ত হচ্ছে বিভিন্ন অন্টারপ্রেনারশিপ হিসাবে। তারা ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করে। আমাদের নারীরা আপনি ধরেন যে লোকাল ফুডটা তাদের যে হাইজিনিক ওয়েতে প্রোডাকশন তৈরি করা, রান্না করা এবং নান্দনিক ওয়েতে ট্যুরিস্টের কাছে প্রেজেন্টেশন করা। হেলথ ইস্যুটা কাজ করছে, কারণ পর্যটকদের ক্ষেত্রে আপনার হাইজিনটা ম্যাটার করে। সেক্ষেত্রে কি আপনারা সেই বা এই যে আমাদের কি বলবো রেস্টুরেন্ট ব্যবসা বা এটার সাথে এটার কোনো যোগাযোগ করবার কোনো ধরনের পরিকল্পনা ছিল কিনা, বা এখন আছে কিনা, বা নতুন করে হতে পারে কিনা? জি, আপনি জানেন যে আমাদের হোটেল ও রেস্তোরাঁ আইন আছে। সেটা আমাদের সেই আইনটা আমাদের বিধি হয়েছে 2019 সালের বিধি এবং 2016 সালে একটা বিধি হয়েছে, তার 2014 সালের আইন, এটা হালনাগাদ করা হয়েছে। এবং সেখানে কিন্তু আমরা বলেছি যে আমাদের যে বিশেষ করে রেস্টুরেন্টের কথা বলছেন, আমরা কিন্তু যেগুলো এসি রেস্টুরেন্ট সেটা একটা বিধি আছে। এবং আমরা গ্রামীণ যে আমাদের হোম স্টেগুলো আছে এবং যারা গ্রামীণ যে মানুষের যে ট্রেডিশনাল ফুড, আমাদের 66টা ডিস্ট্রিক্ট
সুরত ডিস্ট্রিক্টের সেই ট্রেডিশনাল ফুড আছে, এগুলো যাতে করে আমরা মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি, বিশেষ করে তাদের একটু প্রশিক্ষণ দেওয়া। ওরা ভালো জানে, আমাদের গ্রামের যে মা বোনেরা তারা ভালো জানে, শুধু তাদের একটু টেকনিক্যাল নো হাউ দেওয়া, যে হাইজিনটা মেনটেন করা এবং প্যাকেজিংটা চমৎকার আলাদা করে কি প্রশিক্ষণের আমরা দিচ্ছি। আমরা ইতিমধ্যে আমরা জানেন যে আমাদের যে 5টি ল্যান্ডমার্ক যে টুরিস্ট অ্যাট্রাকশন আছে, কান্তজি মন্দির, তারপরে পাহাড়পুর নওগাঁতে, মহাস্থানগড় বগুড়াতে, এবং ষাটগঞ্জ মসজিদ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বাগেরহাট, এগুলাতে আমরা কিন্তু ট্রেনিং দিয়েছি আমাদের নারীদেরকে এবং তরুণদেরকে, যারা টুরিস্ট গাইড হিসেবে কাজ করতে পারে, পাশে পড়াশোনা করতে পারে, তাদের এক্সট্রা ইনকাম হলে এবং তারও হেরিটেজ প্রোটেকশনও কাজ করবে। এমনকি সুন্দরবন, যেটা আমাদের 3টা জেলা নিয়ে, খুলনা, সাতক্ষীরা, আমাদের বাগেরহাট, এই 3 জেলারও তরুণদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এবং সেখানকার যে আদিবাসী আছে, যাতে তারা সুন্দরবনের উপর ডিপেন্ডেন্ট বেশি না হয়, কিন্তু অল্টারনেটিভ লাইভলিহুড, ট্যুরিজম যাতে অল্টারনেটিভ লাইভলিহুড হিসেবে কাজ করে, এতে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে। এবং সুবিনির, আপনি জানেন যে যেসব অ্যাট্রাকশনগুলো আছে সেখানকার মানুষের চমৎকার সুবিনির আছে, যেমন আমাদের শতরঞ্জি রংপুরের, আমাদের শীতলপাটি আছে জামালপুরের, তারপর আমাদের বাগেরহাটে আছে, নকশিকাতা আছে, তারপরে আমাদের মহাস্থানগড়ের আপনার কটকটি আছে, চমৎকার খাবার এবং সুবিনির আছে। এগুলো যাতে চমৎকারভাবে তৈরি করতে পারে এবং কম দামে তারা প্রেজেন্ট করতে পারে এবং টুরিস্ট যাতে কিনতে পারে এবং তাদের একটা ইনকাম হলো, এগুলো কিন্তু সার্কুলার ইকোনমি তৈরি করে এবং এগুলো আমাদের ইকোনমিতে। এবং আপনি যে ইকোর কথা বললেন, পরিবেশ বান্ধব ইয়ের কথা বললেন, প্রসঙ্গটা আনলেন, প্রথম দিকেই আনলেন, তার মানে সাফল্যের ক্ষেত্রে, এই পর্যটন শিল্পের সাফল্যের ক্ষেত্রে বাংলাদেশে এই বিষয়গুলোকেই কিন্তু আমরা আনতে পারি। আপনি যে ইতিমধ্যে যেগুলো, এগুলোই আনতে হবে। বিদেশিদের জন্য কি, মানে আমাদের দেশের পর্যটক এবং বিদেশি পর্যটক, আলাদা কোনো পলিসি, আলাদা কোনো পরিকল্পনা? আমাদের ট্যুরিজম পলিসি আছে, 2010 সালে আমরা ট্যুরিজম পলিসি করছি। 1992 সালে ছিল, সেটা আমরা হালনাগাদ করছি 2010 সালে। সেটা কি সবার জন্য একই রকম? এবং আমরা আবার হালনাগাদ করছি। তো আমরা মূল ফোকাস করছি ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে, কারণ ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আসলে আমাদের ডলার ইনকাম হবে, ডলার আসবে, আমাদের ইকোনমিতে ডলার ইনফিউজ হবে। আর ডোমেস্টিক ট্যুরিস্ট ইনশাল্লাহ আমাদের খুব ভালো, 2 কোটির মতো। এইবার ঈদও তারা প্রচুর ব্যয় করবে, ঘুরতে যাবে, প্রত্যেকটা ঈদ কারণে আকর্ষণীয় এলাকাগুলো সয়লাভ হয়ে যায়, ভরপুর হবে এবং আমরা মনে করি প্রায় 1,500 কোটি টাকা ইনকাম হবে এবং হোটেল মোটেলগুলো নতুন করে সেজেছে। তো আপনি যেটা বলেন যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট এবং ডোমেস্টিক দুইটির জন্য আমরা কাজ করি সাইমালটেনিয়াসলি, কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আসতে হবে আমাদের ডলারের বাড়ানোর জন্য। আর ডোমেস্টিক ট্যুরিস্ট হলো যাতে করে যদি ডোমেস্টিক ট্যুরিস্ট ভালো হয়, ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আসে, তারা কনফিডেন্স পায়। হ্যাঁ, কারণ আমার তো অবকাঠামো উন্নয়ন হয়, রাস্তাঘাটগুলো তৈরি হয়, লাস্ট মাইল কানেক্টিভিটি ইমপ্রুভ হয়, অ্যাকোমোডেশন তৈরি হয়, বিভিন্ন ট্যুরিস্ট গাইড তৈরি হয়, রাস্তা এবং ট্রান্সপোর্টেশন ভালো ইমপ্রুভ করে, ট্যুরিস্ট বাস, ট্যুরিস্ট কোচ, হ্যাঁ, এগুলো আমরা দিতে পারি। তো এই জন্য ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে আমরা ফোকাস করছি, বিশেষ করে আমাদের ইউরোপিয়ান মার্কেট, নিচ মার্কেট, অর্থাৎ যেখানে যারা বেশি স্পেন্ড করে। যেমন ইউরোপিয়ান ট্যুরিস্ট আসলে তারা দি স্পেন্ড এ লট এবং তাদের ল্যাংথ অফ স্টে বেশি, তারা অবস্থানকাল ধরেন 5 রাত, 7 রাত, 8-10 দিন পর্যন্ত থাকে। যত বেশি দিন তারা থাকবে তত আমাদের ডলার বেশি আসবে। আবার মনে হয় তাদেরকে ব্যবস্থাপনায় আনা, বা তাদের ক্ষেত্রে বোধহয় আপনারা, যদি এভাবে বলা যায় যে আপনারা বোধহয় তাদের ক্ষেত্রে অনেক বেশি হ্যাপি বা আরামদায়ক। কারণ তারা আসলে আমাদের যে ইউনিক, কারণ অনেক টুরিস্ট আছে আমাদের দেশে ইউনিকনেসটা তারা দেখতে চায়, অনুপম। ধরেন আমাদের যা আছে সেটাই, আমি অন্য দেশে অনুকরণ না। যেমন আইফেল টাওয়ার ফ্রান্সের বিখ্যাত, এখন আমি আইফেল টাওয়ার বানাতে আসবে না। আমার সুন্দরবন তারা খুব লাইক করে, কারণ এরকম বড় সুন্দরবন ম্যানগ্রোভ আর পৃথিবীর কোথাও নাই। জি, এবং রয়্যাল বেঙ্গল টাইগার, পৃথিবীর অনেক দেশে বাঘ আছে, কিন্তু আমার বাঘ হলো ভেরি কানিং এবং তার যে ক্ষিপ্রতা এবং তার যে ম্যাজেস্টিক, যে এটা তারা খুব লাইক করে। তার বৈশিষ্ট্যটা আসলে এই অঞ্চলকে রিপ্রেজেন্ট করে। এক্স্যাক্টলি। সেটা তাদের নতুন অভিজ্ঞতার বিষয়। আমার যেমন ষাটগঞ্জ মসজিদ পৃথিবীর আর কোথাও নাই, এবং এটা হলো অ্যাকর্ডিং টু দ্য ফোর্বস ম্যাগাজিন, যে পৃথিবীর 10টি লস্ট সিটির ভিতরে এই খলিফাতাবাদ, যেটা আমার মক সিটি বাগেরহাটের, এটা ইম্পর্টেন্ট এবং এটা ওয়ার্ল্ড হেরিটেজ, এই জন্য এটা টুরিস্ট দেখতে আসে। এবং আপনি দেখবেন যে ষাটগঞ্জ মসজিদের যে কারুকাজ, যে চমৎকার নির্মাণশৈলী, সেই সুলতানি আমলের মসজিদ এখনো বিখ্যাত। আমাদের সেই গৌড়, যেটা যে সোনা মসজিদ, চমৎকার, এত বড় বড় পাথরের টুকরা দিয়ে বানানো, এটা আসলে ইউনিক। এবং আমাদের কান্তজি মন্দির, এটা পৃথিবীর এরকম টেরাকোটা টেম্পল আর কোথাও নাই, এত বড় টেরাকোটা টেম্পল। এবং কান্তজি মন্দিরের দেয়ালে প্রতিটা ইঞ্চিতে সে রামায়ণ মহাভারতের কাহিনী টেরাকোটার মাধ্যমে তুলে ধরছে। এবং আমাদের যে পাহাড়পুর আছে, শিল্প এবং ইতিহাসের একটা সমন্বয়। আমাদের পাহাড়পুর নওগাঁতে, এটা হলো আমাদের এই সিঙ্গেল লার্জেস্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি ইন দ্য সাউদার্ন হিমালয়, এবং এত প্রাচীন কালের, এবং এটাকে বলা হয় যে সিট অফ লার্নিং। ইট ওয়াজ এন ইউনিভার্সিটি আসলে, এবং এটা সিট অফ লার্নিং ছিল। আবার সেখানকার শাসন ব্যবস্থার একটা ইয়ে ছিল, এবং কৃষি, পানি ব্যবস্থা সব কিছু এখানে শিক্ষা দিত। এখানে তার অনেকগুলো মোনাস্টিক সেল আছে, এবং
তখন আমরা এখন বাংলাদেশ থেকে বাইরে পড়তে যাই, আর তখন এমনকি চীন থেকে আমাদের এখানে পড়তে আসতো। তারপর আমাদের কুমিল্লা শালবন বিহার আছে, আমাদের থার্সি বিচে পুণ্ডনগর আছে, মহস্তানগর বগুড়াতে, এগুলো আসলে দেখ, এগুলো ইউনিকনেস, এগুলো আর পৃথিবীর কোথাও নাই। তাহলে এটার প্রসঙ্গে যদি বলি যে সরকারি তো অনেক বড় বড় মেগা প্রজেক্ট আছে, প্রকল্পগুলো আছে, সেগুলোর সাথে আসলে পর্যটন শিল্পকে বা আপনার এই সেক্টরকে কিভাবে আপনি মহাব্যবস্থাপক হিসেবে চিন্তা করেন যে কিভাবে মার্চ করা যায়, বা যুগপথ যদি আমরা চলতে চাই যে সেটার ঘাটতি বা কি, বা মানে আমি এটা জানতে চাই আপনার কাছ থেকে। ঠিকই বলছেন আপনি। আসলে সরকারের পলিসির সাথে আমাদের অ্যালাইন করতে হয়। সরকারের বিভিন্ন, একসময় ধরেন 3 ইয়ার রোলিং প্ল্যান ছিল, 5 ইয়ার মাস্টার প্ল্যান ছিল, সবগুলো এডিপি আছে আমাদের সরকারের, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যে কর্মসূচি আছে, আমরা প্রকল্প সাবমিট করি। যেমন যেখানে ট্যুরিস্ট ফ্লো বেশি বা যেখানে আমাদের ইউনিক প্রোডাক্ট আছে সেটাকে তুলে ধরার জন্য আমরা সেখানে প্রকল্প সাবমিট করি। আপনার বিভিন্ন 50, 60, 100 কোটি টাকা প্রকল্প সাবমিট করি। সেখানে আমরা মূলত অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন সিস্টেমটা ডেভেলপ করি। আমরা বিভিন্ন মিনিস্ট্রি হেল্প নিয়ে থাকি, কারণ ট্যুরিজম ইজ এ মাল্টি ডাইমেনশনাল অ্যান্ড মাল্টি সেক্টর ইন্ডাস্ট্রি। একক মিনিস্ট্রি এটা কোনো কাজ না। এই জন্য আমাদের রোডস অ্যান্ড হাইওয়ের ইনভলভমেন্ট করা লাগে, এমনকি এলজিডির ইনভলভমেন্ট লাগে, সেফটি জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ইনভলভ লাগে, ভিসার জন্য পররাষ্ট্রমন্ত্রী ইনভলভ লাগে, আমাদের রিভার অ্যান্ড ট্যুরিজমের জন্য ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের প্রয়োজন হয়, এবং আমাদের অনেকগুলো 12-13টা মিনিস্ট্রি ইনভলভমেন্ট থাকে। তো এইভাবে আমরা ইনভলভমেন্ট নিয়েই কিন্তু আমরা এগুলো কাজ করে থাকি। আবার এই বছর দেখেন সরকার, আমাদের এই বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহারের পৃষ্ঠা 40 এবং 41 অধ্যায় 4, চতুর্থ অধ্যায় কিন্তু ট্যুরিজমের জন্য স্পেসিফিক বলছে কী ধরনের ট্যুরিজম ডেভেলপ করবে। ইকো ট্যুরিজমের কথা বলেছে, সাস্টেন ট্যুরিজমের কথা বলেছে, এবং ট্যুর গাইডদেরকে একটা ডিগনিফাইড একটা পেশা হিসেবে ডেভেলপ করবে। তারপরে আমাদের বিভিন্ন ধরনের অবকাঠামো এবং আমাদেরকে যে রন্ধন শৈলীগুলোকে ডেভেলপ করা হবে, এইভাবে কিন্তু ইশতেহারে বলা আছে। ইশতেহার আলোকে আমরা সরকারের যে প্রথম 180 দিন, এই অর্থ বছরে ধরেন 3 মাস এবং 120 দিন, আগামী অর্থ বছর 26-27 2 মাস, 180 দিন আমরা প্রোগ্রাম করেছি। এবং আমাদের 26-27 অর্থ বছরের জন্য কী কী প্রকল্প গ্রহণ করবো সেটাও করেছি, এবং আগামী 5 বছরে কী করা হবে সেটারও প্রকল্প এবং পরিকল্পনা তৈরি করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করেছি। আমরা আশা করি এগুলো করলে আমাদের পর্যটন শিল্প একটা বুম আপ হবে এবং বুস্ট আপ হবে, এবং বিদেশি পর্যটকদেরকে আমরা আকৃষ্ট করতে পারবো। আমাদের ইকোনমিতে আরও মানে কন্ট্রিবিউশন এই ট্যুরিজম থেকে আসবে, এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং নারীদের এম্পাওয়ারমেন্ট হবে, এবং আমাদের তরুণ যারা বেকার আছে তাদের সম্পৃক্ততার মাধ্যমে আমাদের পর্যটন শিল্প আসলে একটা সামাজিক আন্দোলনের রূপ নেবে। এইভাবে কিন্তু আমরা পরিকল্পনা করছি। ধরেন আমাদের পরিকল্পনা পাশাপাশি আমাদের বাজেট, আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে বসছি। অর্থ মন্ত্রণালয় আমাদের পর্যটন শিল্প উন্নয়নের জন্য তারা এখন লেনিয়েন্ট, তারাও আমাদের বাজেট দিতে চায়, যেখানে যেখানে নতুন নতুন প্রোডাক্ট যেখানে আছে, নতুন নতুন টুরিস্ট অ্যাট্রাকশন যেখানে আছে, সেখানে আরও কীভাবে আমরা টুরিস্টদের জন্য স্মুথলি এবং কমফোর্টেবল জার্নি মাধ্যমে তাদের আবাসন এবং পর্যটন আকর্ষণগুলো দেখতে পারে, এই বিষয়গুলো আমরা পরিকল্পনা গ্রহণ করছি। যদি যুক্ত করি, আপনি বললেন যে অনেকগুলো সেক্টরের সাথে আপনাদেরকে সমন্বয় করে কাজ করতে হয়। আমাদের কুটির শিল্প কিন্তু একটা বড়, তো পর্যটন কেন্দ্রগুলোতেই যদি কুটির শিল্পের আলাদা সেক্টর তৈরি হয়, অর্থাৎ সেখানে তো বিকিকিনির একটা ব্যাপার থাকে, কারণ বিশেষ করে সেটা নিজ অঞ্চল থেকেও হয়, বাইরেও। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে আমাদের দেশীয় প্রোডাক্টের যাবতীয়, অর্থাৎ ফোক আর্ট যেটা আমাদের মৃৎশিল্প, শাড়ি, কাপড়, পোশাক, আপনার তৈজসপত্র, এই বিষয়ে আসলে সংযুক্ততার ক্ষেত্রে আপনাদের ভাবনাটা কিরকম? অনেক গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা প্রশ্ন করেছে, রাইট। এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ বিদেশি টুরিস্টদেরকে আমি জিজ্ঞাসা করছি, তারা বলে তোমার স্মাইলিং পিপল এবং তোমাদের যে গিফট, যে বললাম সুবিনির আইটেম, যে তৈজসপত্র, মাটির হাড়ি, এবং আমরা হাত দিয়ে খাই মাটির চমৎকার, এবং আপনি যে নকশিকাঁথা বললেন, আপনি যে আমাদের শাড়ি বললেন, এগুলো কিন্তু কিনে নিয়ে যায় টুরিস্টরা, এবং এগুলো তাদের সুবিনির। টাঙ্গাইলের তাঁত, সিরাজগঞ্জের তাঁত, এদিকে নারায়ণগঞ্জে আছে, জি জি জি, পাবনায় কাতান আছে, হিউজ পোশাকেই এক্স্যাক্টলি। কুটির শিল্প বলছেন, কুটির শিল্পের সাথে ট্যুরিজম অঙ্গভাবে জড়িত। আমরা যেন বিআরডিবি, আমরা যে শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যে প্রতিষ্ঠান, তাদের সাথে আমরা কাজ করি, এবং তাদের যে বিভিন্ন
পাটজাত এবং বিভিন্ন পণ্য তার তৈরি করে তারা আমরা ট্যুরিস্টদের বিভিন্ন নিয়ে যাই, যেমন আড়ংয়ে নিয়ে যাই আমরা ট্যুরিস্টদেরকে, আমরা বিভিন্ন যে সুবিনির কর্নারগুলো নিয়ে যাই যারা একদম কাগজের তৈরি জিনিসপত্র তৈরি করে, দেশীয় ফ্যাশন হাউসগুলো বা এগুলো দেখতে চায়, কারণ এগুলো আবার তাদের দেশে নাই, এই জন্য ওরা ইউনিক না, মানে আমরা হ্যান্ডমেড, মানে একেবারে আমাদের, জি, এবং তারা দেখতে চায় যে তাঁত কিভাবে হাত দিয়ে তাঁত কাপড় বোনায়। আমাকে নারায়ণগঞ্জ তারা যায়, যেখানে মসলিজরা বিখ্যাত ছিল, এখন সেখানেও জামদানি পল্লী আছে, তারা সেখানে যায় এবং কিনে নিয়ে যায়। জি, এই যে জামদানির যে বিষয়টা ধরেন পৃথিবীর কোথাও নাই, জি, তো একই সাথে তাহলে আমাদের কুটির শিল্প, পর্যটন শিল্প, এগুলো, তারপরে আপনি আপনার কথায় আসি, আইন শৃঙ্খলার কথা বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আপনাদের যোগাযোগ, সেটা কিন্তু খুব ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ ইয়ে, এবং তার সাথে ভিসা প্রসেসিং এর যে বিষয়টা বলেছেন, বিদেশিদের সব দেশের মানে অ্যারাইভাল ভিসা, এবং সেখান থেকে আপনার টুরিস্ট স্পটে পৌঁছানোর পর্যন্ত বিদেশি পর্যটকদের ক্ষেত্রে মানে আলাদা কি ভূমিকা আপনারা রাখছেন, সেটা যদি একটু। এক্স্যাক্টলি, বিদেশে যাতে স্মুথলি মানে সে দেশে আসে এবং একটা টুরিস্ট অ্যাট্রাকশনে যায়, এটা কিন্তু একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ সার্ভিস। কারণ সে এয়ারপোর্টে নেমেই যাতে করে সে একটা ভালো ইমপ্রেশন পায়, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ লং লাস্টিং ইমপ্রেশন। এই জন্য তাকে মিট অ্যান্ড গ্রিট দেওয়ার জন্য সুন্দরভাবে সে আসার পর যাতে সে আমরা এসি ভেহিকেল করে তাকে মানে ট্যুর গাইড সহ তাকে প্রথমে সে টায়ার্ড থাকে, লং হল জার্নি করে আসে, তাকে একটা সুন্দর, তাকে একটা কমফোর্ট দেওয়া, এবং হোটেলে থেকে নেওয়ার পর তাকে আমরা বিভিন্ন ট্যুর আইটিনারি আগে পাঠিয়ে দিই, ভ্রমণসূচি, যে তোমাকে এই অ্যারাইভেল অমুক ডেটে, এবং তোমার তারপরে এই টুরিস্ট অ্যাট্রাকশন ঢাকা সাইট সিং ট্যুর, দেন ইউ উইল গো টু নারায়ণগঞ্জ, দেন ইউ উইল গো টু আওয়ার হেরিটেজ সাইট, তারপর লাস্টে সুন্দরবন, কিংবা তাকে এইভাবে আমরা 10 দিনের একটা প্যাকেজ দিই, এক ডিসিপ্লিন ওয়েতে, এবং ট্যুর গাইড এবং তার সমস্ত কিছু আমরা মানে দায়িত্ব নিয়ে নেই। আমরা তার কোথায় সে খাবার খাবে, কোথায় সে তার টয়লেট ফেসিলিটিস কী থাকবে, এবং কোথায় তার সুবিনির কিনবে, কোথায় তার রেস্ট করবে, এবং তার যদি সাথে তো টুরিস্ট শুধু ইয়াংরা আসে না, সিনিয়র সিটিজেনরা আসে, সিনিয়র সিটিজেনের কোনো মেডিকেল প্রবলেম হয় কি না, বা তার মেডিকেয়ারে কোনো বিষয় থাকে কিনা, এগুলো আমরা আগেই ইনফরমেশন নিয়ে নেই। সেভাবে আমরা মেডিকেলগুলো কিন্তু আমরা ইয়ে করে রাখি, আমরা ফার্স্ট এইডও আমরা রেডি রাখি, আমার গাড়ি তো ফার্স্ট এডই রাখি, এবং সে কি পছন্দ করে, তার ফুড অ্যালার্জি আছে কিনা, সে কোন খাবার পছন্দ করে, বা তার কোনো চয়েস আছে কিনা, এগুলো এইভাবে নিয়ে আমরা ফুল প্যাকেজটা আগে থেকে এবং দেখেন খুব ইন্টারেস্টিং বিষয় যেটা, যে আমাদের মশার একটা, জি জি, যারা ইউরোপ থেকে আসেন তাদের নিশ্চয়ই মশার অভিজ্ঞতাটা একটু ডিফারেন্ট, বা নাই বললেও চলে। তো এরকম আপনাদের কোনো অভিজ্ঞতা হয়েছে যে মশার ক্ষেত্রে তাদেরকে আলাদা করে ব্রিফ করা, বা আসবার পরেই ডিজিজ সম্পর্কে এই অঞ্চলের যে এমন সে মানে ডিপার্চার অন্য দেশ, তার দেশ থেকে ডিপার্চার করার আগে আমরা বলি যে তুমি ম্যালেরিয়া কি কি ব্যাধি হতে পারে, এবং তোমার এই কি মানে প্রিকশনারি মেজার, এটাকে আমাদের বলে যে সেফটি মেজার যেটা আর কি, সেগুলো আমরা বলে দেই। হ্যাঁ, প্রাইমারি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বলে যেটা আর কি, পিপিই যেটা আপনি বলি যে এগুলো দরকার হবে, এবং কোথাও গেলে যদি তার বার্ন সানস্ক্রিনও বলে দিয়ে নিয়ে আসবে, বা আমরা প্রোভাইড করতে পারি। এমনকি যদি বেশি রোদ হয় তার প্রবলেম আমরা আমব্রেলা প্রোভাইড করে থাকি, এবং সিনিয়র সিটিজেন হলে সে তো একা ব্যাগ ক্যারি করতে পারবে না, এই জন্য আমরা গাইডরা 2-3 গাইড তারা তাদের ব্যাগগুলো ক্যারি করি। যদি বেবি থাকে আমরা বেবিদেরকেও টেক কেয়ার করি, কারণ একটা ট্যুরিস্ট গাইড কিন্তু মানে সব কিছু খেয়াল করতে হয়, তাকে ইন্টারপ্রিটেশন করতে হয়, বর্ণনা দিতে হয় প্রোডাক্ট সম্পর্কে, অ্যাট্রাক্ট সম্পর্কে, পথ দেখাতে হয়, এবং তাকে আপনার বিভিন্ন ধরনের টেক কেয়ারও করতে হয়। তো এই জন্য মানে আমরা সেইভাবে গাইড তৈরি করি, যাতে গাইড, কারণ গাইডের উপর ডিপেন্ড করে একজন ট্যুরিস্টের হ্যাপিনেস, এবং একজন ট্যুরিস্টের বিভিন্ন ধরনের মানে সে কতটুকু ইনফরমেশন নিয়ে যেতে বলে স্যাটিসফ্যাকশন যেটা, অর্থাৎ গাইডকে আপনারা আগে প্রশিক্ষিত করে দিচ্ছেন। জি জি, আপনি কিছু আগে বলেছেন যে আপনার নারীদের ক্ষেত্রে আপনাদের একটা আলাদা আছে, অর্থাৎ প্রশিক্ষক নারী হিসেবে এই পেশায় আসবার ক্ষেত্রে, নারীদেরকে উদ্বুদ্ধ করবার ক্ষেত্রে আলাদা কোনো পরিকল্পনা, কিংবা সেই পরিকল্পনার বাস্তবায়নটা কিভাবে হচ্ছে, কিংবা যদি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জানতে চাই, আমাদের দর্শকরা যদি বুঝতে চেষ্টা করেন যে কোথায় যোগাযোগ করলে আপনাদের সঙ্গে এই পেশায় আসা সম্ভব হবে, নারী এবং পুরুষের, নারীদের ক্ষেত্রে আসলে কি কি
সুবিধা হতে পারে আপনি বলে মনে করেন? হ্যাঁ, উইমেন ইনভলভমেন্ট ইন ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। কারণ উইমেনরা যখন আসবে তখন কিন্তু কনফিডেন্স বাড়বে সকলের প্রতি, যে নারীরা থাকা মানে সেফ ইন্ডাস্ট্রি। আমাদের দেখেন হোটেলগুলো ফ্রন্ট অফিসে কিন্তু মেয়েরা ভালোভাবে কাজ করে। আমাদের সোনাগা, ইন্টারকন্টিনেন্টাল, যত 5 স্টার দেখবেন যে ফ্রন্ট লাইনে মেয়েরা, লবিতে, এমনকি আপনাদের পেস্ট্রি শপে, সব জায়গায় কিন্তু নারীরা কাজ করছে এবং আমার গাইড হিসেবে কাজ করে। অনেক দেখেন কিছুদিন আগে আমরা একটা পুরস্কার দিচ্ছি গাইড হিসেবে, নারীরা এখন চলে যায় 3-4 দিনের জন্য, তারা ঢাকা বাইরে গাইড হিসেবে কাজ করে। অর্থাৎ কিন্তু আমরা চাই আরও আসুক, আরও আসলে তাদের ইনকাম বাড়বে। তবে এদের আসার জন্য কিছু প্রশিক্ষণের ব্যাপার থাকে। আমাদের জানেন যে আমাদের সরকারি একমাত্র প্রতিষ্ঠান ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, যেটা আমরা রান করি, সেখানে আমরা ট্রেনিং দিয়ে থাকি, ট্যুর গাইডের উপর ট্রেনিং দিয়ে থাকি। এই যে টিকিটিং, এয়ারলাইন্স টিকিটিংয়ের উপরও অনেক নারীরা কাজ করে ট্রাভেল এজেন্সিতে, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, কীভাবে টিকিট কাটবা, কীভাবে কস্ট নিবা, কোন এয়ারলাইন্স থেকে কীভাবে তুমি কোড শেয়ারিং করবা, কি এটা প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং আমরা ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং সার্ভিস উপর প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা ফ্রন্ট অফিসেও প্রশিক্ষণ থাকি, 6টা ডিসিপ্লিনে দিয়ে একটা মেয়েকে, একটা ছেলেকে আমরা ইকুইপ করে তুলি। এবং সে যদি ট্রেনিংটা পায়, সে কিন্তু ইউরোপের যে কোনো দেশে কাজ করতে পারবে, অস্ট্রেলিয়া গিয়েও সে এই কাজটা করতে পারবে। কারণ আমরা ইন্টার স্ট্যান্ডার্ড, গ্লোবাল স্ট্যান্ডার্ড ট্রেনিংটা দিয়ে থাকি এবং আমাদের কোর্স অ্যান্ড কারিকুলাম সেই স্ট্যান্ডার্ডে। অর্থাৎ সে যাতে কনফিডেন্স পায়, আমরা বেসিক নলেজ দিয়ে রাখি, সে তখন তাকে প্র্যাকটিস করতে হতে, সে তাকে নিজেকে আরও এনহ্যান্স করে এবং ইন্ডাস্ট্রি কম্পিটেন্ট তৈরি করে তুলতে পারে। এই জন্য প্রশিক্ষণ একটা বড় ব্যাপার। সরকারি এই প্রশিক্ষণ কেন্দ্রে, আপনি যার মহাখালী আমাদের আছে প্রশিক্ষণ ইনস্টিটিউটটা, সেখানে মানে যদি তারা আসে, সেখানে আমরা 3 মাসের কোর্স আছে, 3 মাস প্লাস 3 মাস ইন্টার্নি, মানে তাকে 3 মাস থিওরি শেখাই, 3 মাস তারা আমরা ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যাল নলেজটা দিই। এইটা কোর্স আছে, আবার ডিপ্লোমা আছে, আমরা ডিপ্লোমার ট্রেনিংও দিই।